ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, সকলকে আরও একবার স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম। আমি চঞ্চল স্যার আবার হাজির হয়েছি তোমাদের কাছে সিডিপির আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা টার্গেট টেট 2024 টেট 2024কে কেন্দ্র করে আমরা এই ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আশা করি তোমরা ইতিমধ্যে আমরা দেখেছি সিডিপি দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আজকে 3 নম্বর ক্লাস হবে। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই এই গত দুটো ক্লাস নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। আবারও বলছি, এটা কিন্তু সিডিপি একটু আলাদা ধরনের। যদি প্রথম থেকে সব ক্লাস না দেখো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পরবর্তীতে বুঝতে। যেমন আগের ক্লাসগুলোতে আমরা বৃদ্ধি কী, বিকাশ কী, পরিণমন কী, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে কিন্তু জেনে এসেছি। আজকে যখন বৃদ্ধি বিকাশের পার্থক্য, সেফালোকোডাল, প্রক্সিমোডিস্টাল, এই সমস্ত নীতি, বিকাশের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু পড়ব, কিন্তু বৃদ্ধি বিকাশের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, বৃদ্ধি বিকাশের পার্থক্য কী এই দুটোর সেই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো না। তাই অবশ্যই তোমরা যারা আজকে প্রথম ক্লাসটা দেখছো তারা অবশ্যই কিন্তু আগের দুটো ক্লাসকে একবার দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট দরকার হয় যে স্যার এইভাবে করালে ভালো হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই ফিডব্যাকটাও কিন্তু আমাকে দেবে। আমি সবসময় আমরা এই ইউটিউব চ্যানেলে সবসময় সমস্ত টিচার সবসময় প্রস্তুত থাকেন তোমাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু তাদের টিচিং স্টাইল, টিচিং মেথড ডেভেলপ করার জন্য। অবশ্যই কিন্তু তোমরা ফিডব্যাক জানাবে যে তোমাদের কেমন লাগছে ক্লাস বা কী কী ইমপ্রুভমেন্ট দরকার এই সমস্ত কিছু নিয়ে। তো চলো, আজকে আমাদের সিডিপির 3 নম্বর ক্লাস। যারা ইতিমধ্যে দুটো ক্লাস এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। আজকে শুরু করা যাচ্ছে আমাদের সিডিপির 3 নম্বর ক্লাস। দেখো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাচিউরেশন বা পরিণমন সম্পর্কে। পরিণমন সম্পর্কে আমরা কিন্তু জানবো আজকে আমরা পরিণমন সম্পর্কে শুরু করব। দেখো, ম্যাচিউরেশন বা পরিণমন বলতে কি একটা জিনিস, তার আগে আমি একটা দেখো ছবি দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি কি যে একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা সাইকেল চালানো শেখাচ্ছেন। তাই তো আমরা ছোটোবেলায় এইভাবে সাইকেল চালাতে শিখেছি। এবার বলো, এই যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে যে সাইকেল চালাচ্ছে এবং তার বাবা কি করছে, তাকে ফেসিলিটেট করছে বা হেল্প করছে, আমরা বলতে পারছি হেল্প করছেন। ওকে, দেখো, একটা সময় আসবে যে সময়ে এই বাচ্চাটা কিন্তু সাইকেল চালানো শিখে যাবে। কিভাবে? তার বাবার হেল্প নিয়ে। একটা সময় আসবে যখন আর তার বাবাকে কিন্তু সাহায্য করতে হবে না। তাই তো আমরা যখন ছোটোবেলায় সাইকেল চালাতে শিখেছিলাম, কিভাবে শিখেছিলাম মনে পড়ছে? বারবার আছাড় খেতাম। তারপর একটা টাইম এলো যখন কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সাইকেল চালানো শিখে গেলাম। এবার বলো, এখানে পরিণমন এই ছবিটা দেওয়ার কারণ কি? এই পরিণমন বা ম্যাচিউরেশনের কনসেপ্টটা বোঝানোর জন্য। পরিণমন জিনিসটা কি? দেখো, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তার বর্তমান বয়স এখন হচ্ছে 1 বছর। ঠিক আছে, সেই বাচ্চার বর্তমান বয়স হচ্ছে এখন 1 বছর। এবার বলো, ওই 1 বছরের বাচ্চাটাকে যদি তুমি একটা সাইকেল ধরিয়ে দাও, এই যে এরকম সাইকেল যদি একটা ধরিয়ে দাও, তাহলে তুমি যতই হেল্প করো এই পাশ থেকে, তুমি এই 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 যে বাবা হেল্প করছেন দেখছো, এনার মতো তুমি যতই হেল্প করো, ওই 1 বছরের বাচ্চাটা কি কখনো সাইকেল চালাতে পারবে বা শিখতে পারবে? সাইকেল চালানো পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে সাইকেল চালানোর দক্ষতা মনে রাখবে, এই যে সাইকেল চালানো এটা কিন্তু সঞ্চালনমূলক বিকাশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সঞ্চালনমূলক, এগুলো আমরা পরে আরও জানবো। সঞ্চালনমূলক বিকাশ, ঠিক আছে, একাধিক প্রশ্ন পাবে যেখানে বলা থাকবে সাঁতার এটা কোন ধরনের বিকাশ, তো সঞ্চালনমূলক। ঠিক আছে, তো এই যে সাইকেল চালানোর যে দক্ষতাটা দেখতে পাচ্ছ তোমরা, সেই দক্ষতার বিকাশ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু পর্যায়ে আমাদের শরীরকে ম্যাচিওর হতে হবে। যেমন কি সাইকেলে আমরা জানি প্যাডেল করতে হয়, তাহলে এই যে প্যাডেলে চাপ দেওয়ার জন্য আমাদের পায়ের পেশিকে শক্ত হতে হবে। তাই তো, ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের শরীরকে অভ্যস্ত হতে হবে। তাই না? এই যে দুটো চাকার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের শরীরকে অভ্যস্ত হতে হবে। তাই তো, এরকম একাধিক জিনিস কিন্তু আমাদের শরীরকে নিজে আগে আয়ত্ত করতে হবে। যেহেতু এই বাচ্চাটার বয়স হলো মাত্র 1 বছর,
মাত্র 1 বছর স্বাভাবিকভাবেই তার যে পা রয়েছে, তার যে হাত রয়েছে, তার যে ঘাড়ের পেশি রয়েছে, এই কোনো পেশিই কিন্তু অতটা ম্যাচিওর হয়নি একটা সাইকেল চালানোর মতো। তার পায়ের পেশি অতটা শক্ত হয়নি যে ওই নির্দিষ্ট পরিমাণ প্রেসার দিতে পারবে সাইকেলের প্যাডেলের মধ্যে, যাতে সাইকেলটা এগিয়ে যায়, তাই না? তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সেই বাচ্চাটা পারবে না। কিন্তু দেখো, ওই বাচ্চাটায় ধরে নাও এর নাম হলো এ। তো এ নামক এই বাচ্চাটায় যখন 1 বছর থেকে আস্তে আস্তে তার যখন বয়স হলো 10 বছর, তার বয়স যখন 10 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল এই এ নামক বাচ্চাটারই বয়স, তখন কিন্তু সে অনায়াসে একটু চেষ্টা করে সাইকেলিং কিন্তু শিখে গেল, সাইকেল চালাতে কিন্তু সে শিখে গেল। এবার বলো তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? এই এ নামক বাচ্চাটাই, যে আজ থেকে 9 বছর আগে কোনোভাবেই সাইকেল চালাতে শিখতে পারছিল না, কিন্তু আজ থেকে 9 বছর পরে হঠাৎ করে যখন তার 10 বছর বয়স হলো, সে কিন্তু তার বাবা বন্ধুদের সাহায্য নিয়ে কয়েক মাসের মধ্যেই সাইকেল চালানো শিখে গেল। কিন্তু তার বাবা তখনও সাহায্য করেছিলেন, তখন পারেনি, এখন সাহায্য করলেন, এখন খুব সহজে শিখে গেল। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে এই এ নামক এই যে বাচ্চাটা রয়েছে, তার শরীর সাইকেল চালানোর জন্য আজ থেকে 9 বছর আগে পরিণমিত ছিল না। ঠিক আছে, পরিণমিত ছিল না, ম্যাচিওর ছিল না, পরিণমিত ছিল না। ঠিক আছে, আর বর্তমানে কি তার পরিণমন ঘটেছে, বর্তমানে তার পরিণমন ঘটেছে। 10 বছর বয়সে তার পরিণমন ঘটেছে, অর্থাৎ তার পায়ের পেশি যথেষ্ট শক্ত হয়েছে সাইকেলের প্যাডেলে চাপ দেওয়ার জন্য, তার হাত যথেষ্ট হাতের পেশি শক্ত হয়েছে সাইকেলের হ্যান্ডেলকে সোজাভাবে কন্ট্রোল করার জন্য, তার ঘাড়ের পেশি যথেষ্ট শক্ত হয়েছে ভারসাম্য বজায় রাখার জন্য এবং সোজা সোজা নিজের মানে সামনে দেখে সাইকেল চালানোর জন্য। ঠিক আছে, তাহলে এই যে দেখছি একটা জায়গায় যেখানে এসে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা কাজ করার জন্য ম্যাচিওর হয়ে যাচ্ছে, আর কি আবার দেখতে পাচ্ছি অন্য জায়গায় এক সময় তারা ম্যাচিওর থাকছে না। এই যে ধীরে ধীরে 1 বছরের এই এ নামক বাচ্চা থেকে 10 বছরের এ নামক বাচ্চার এই যে শরীরের হাত পা ঘাড়ের পেশি এই সমস্ত কিছু ম্যাচিওর হলো, এই ঘটনাকেই কিন্তু আমরা সিডিপির ভাষাতে কি বলছি? পরিণমন বলছি। ঠিক আছে, এই ঘটনাকেই আমরা পরিণমন বলছি। এবার দেখো একটু বইয়ের ভাষায় দেখা যাক কি বলা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো ম্যাচিউরেশন বা পরিণমন কি? প্রত্যেক শিশু জন্মাবার সময় যেরকম থাকে সারাটা জীবন তেমন থাকে না, এটা একদম স্বাভাবিক কথা। আমরা যেমন ছোটোবেলায় ছিলাম, এখন আমরা আলাদা রকম হয়েছি, আমাদের শরীরের আকৃতি ওজন বৃদ্ধি পেয়েছে, আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পেয়েছে, তাই না? স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মের দ্বারা ধীরে ধীরে তারা বিভিন্ন পরিবর্তন তাদের মধ্যে হয়। সে যখন জন্মায় সে নিজের মাথাটুকু নাড়াতে পারে না, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সে নিজের পায়ে হাঁটতে শেখে, চলতে শেখে, দৌড়াতে শেখে ইত্যাদি। দেখো, যদি একটা 2 বছরের শিশুকে সাইকেল চালাতে বলা হয়, স্বাভাবিকভাবে সে সাইকেল চালাতে পারবে না, কিন্তু তার বয়স যখন পরবর্তীকালে 10 বছর হয়ে যাবে তখন সে চেষ্টা করলেই কিন্তু সাইকেল চালানো শিখবে। দেখো, আমি কিন্তু ছবির মাধ্যমে গল্পের মাধ্যমে পরিণমনের মেন যে জিনিস, পরিণমনের যে আসল জিনিস সেটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। এবার যে কোনো বই থেকে পড়বে, এই পিপিটির এই এই অংশটা পড়বে, খুব সহজে কিন্তু বুঝতে পারবে। আমি সবসময় চেষ্টা করব গল্পের ছলে বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের সব কিছু বোঝানোর। ঠিক আছে, কারণ আমি মনে করি এইটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম, এই ম্যাচিউরেশন কি পরিণমন কি কোনো বই থেকে কপি করে, এই কোলেসনিকের সংজ্ঞা, এর সংজ্ঞা, ওর সংজ্ঞা, আর্নেস্ট জোনসের সংজ্ঞা, তাহলে কিন্তু পড়ে কিছুই বোঝা যেত না যে পরিণমন জিনিসটা কি, সেটাকে খায় না মাথায় দেয়। কিন্তু আগে তোমাদের আমি উদাহরণ দিলাম, এরপরে আস্তে আস্তে আমরা বইয়ের ভাষার দিকে যখনই যাব তখনই কিন্তু আমরা সব কিছু বুঝতে পারবো। আর যদি বইয়ের ভাষা বুঝতে না পারো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমাকে প্রাইমারি টেট পরীক্ষা দেবে তুমি, তোমাকে কিন্তু বলবে না পরিণমন কি টিকা লেখো, তোমাকে জাস্ট পরিণমন থেকে এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে, আর সেই প্রশ্ন সলভ করার জন্য কনসেপ্ট থাকা দরকার। ঠিক আছে, এই মুখস্থ রাখা দরকার নেই, কনসেপ্ট থাকা দরকার। দেখো, এই যে প্রক্রিয়াটা শিশুর মধ্যে ঘটলো এটাই আসলে পরিণমন। অর্থাৎ আমি তো আগে বললাম যে 10 বছর বয়সে সে সাইকেল চালাতে পারছে কিন্তু 1 বছর বয়সে পারছিল না, এই যে প্রক্রিয়া, যে পরিবর্তনটা ঘটলো এটাই পরিণমন। পরিণমনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত হলো বংশগতি। ঠিক আছে, বংশগতি আগের দিন আমরা আগের ক্লাসটা দেখে নেবে সবাই, আমরা পড়েছি বংশগতি এবং পরিবেশ কিভাবে একটা শিশুর বিকাশে কিভাবে তারা প্রভাব বিস্তার করে। মনোবিদ কোলেসনিক পরিণমনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এখানে দেখো কোলেসনিকের সংজ্ঞাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে, মনোবিদ কোলেসনিক নামটাও মনে রাখবে, কোলেসনিক। ঠিক আছে, তিনি মূলত পরিণমনের সংজ্ঞা দেওয়ার সময় কি বলেছিলেন? দেখো, পরিণমনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, প্রত্যেক শিশু যখন জন্মায় সে তার বংশগতির ধারাতে জিনের মাধ্যমে বিশেষ কিছু গুণ তার পূর্বপুরুষ এবং বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসে।
যেমন কোনো শিশু বাবা মায়ের কাছে গান করার দক্ষতা পায়, কেউ বা ভালো খেলাধুলার দক্ষতা পায়। এই সমস্ত সহজাতভাবে যে গুণগুলো তারা নিয়ে জন্মায়, পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার পর সেই গুণগুলো আরও বিকশিত হচ্ছে, এটাই হচ্ছে পরিণমন। দেখো একদম সহজ ভাষায় আবার বুঝিয়ে দিই। মনোবিদ কোলেসনিক একটা লোক ছিলেন, তিনি খুব ভালো লোক ছিলেন। তিনি কি বললেন, বইয়ের ভাষা বা তার সংজ্ঞা অবশ্যই তিনি বাংলায় দেননি, বাংলায় ট্রান্সলেট করলে এরকম দাঁড়ায় যে প্রত্যেকটি শিশু সহজাতভাবে কিছু গুণ নিয়ে জন্মায়, পরিবেশের সাথে প্রতিক্রিয়া করে সেই গুণের বিকাশ ঘটার প্রক্রিয়াকে বলা হয় পরিণমন। কোলেসনিকের বইয়ের সংজ্ঞা পড়লে, রিতা আহেলি এই সমস্ত বইগুলোতে এরকম সংজ্ঞা পাবে। কিন্তু দেখো আমাদের এত মুখস্থ করার কোনো রকম দরকার নেই, আমরা জাস্ট সাধারণভাবে বুঝবো। কোলেসনিক কি বলছে, ধরো আমরা বললাম কি, ধরো আমাদের সচিন টেন্ডুলকারের ছেলে, ঠিক আছে, ধরো সচিন টেন্ডুলকারের ছেলে, তিনি স্বাভাবিকভাবে সচিন টেন্ডুলকার জানি তিনি একজন ক্রিকেটার। তো সচিন টেন্ডুলকারের ছেলে যিনি, তিনি বলো তার যে বাবা মায়ের কাছ থেকে কিছুটা গুণ তো অবশ্যই পাবে, তাই না? ধরে নিলাম যে সচিন টেন্ডুলকারের ছেলের জিনগতভাবে ক্রিকেট খেলার একটা ভালো হবি তার বাবার কাছ থেকে সে পেয়েছে। ঠিক আছে, সচিন টেন্ডুলকারের ছেলে তার বাবার কাছ থেকে একটা ক্রিকেট খেলার হবি পেয়েছে। ঠিক আছে, সে ভালো ক্রিকেট খেলতে পারে। এবার বলো, সে ক্রিকেট খেলার হবিটা পেয়েছে, তার গায়ে তো লেখা নেই যে তুই ভালো ক্রিকেট খেলতে পারবি, এমন তো কপালের মধ্যে লেখা নেই। তাহলে সে কিভাবে বুঝবে? সে আস্তে আস্তে যখন পাড়াতে খেলবে, গলিতে খেলবে, ঠিক আছে, তখনই সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি ভালো ক্রিকেট খেলতে পারি, তাই না? ভালো ক্রিকেট খেলতে পারি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, দেখবে হয়তো কেউ তোমরা ভালো ছবি আঁকতে পারো, হয়তো ভালো ছবি আঁকতে পারো, কেউ আছো ভালো রান্না করতে পারো, ঠিক আছে, কেউ হয়তো আছো ভালো নাচ করতে পারো, কেউ ভালো গান করতে পারো। এবার দেখো, ধরো তুমি ভালো গান করতে পারো, তোমার মা ধরো ভালো গান করতে পারতেন এক সময়, ঠিক আছে, তোমার মা যখন তোমার বয়সী ছিলেন তিনি খুব সুন্দর গান করতেন, পরবর্তীতে ধরো তার আর গান সেরকম শেখা হয়নি সংসারের জন্য, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে তোমার মায়ের কাছ থেকে কিছু গুণ কিন্তু তোমার মধ্যে এসেছে। এবার তুমি জিনগতভাবে যে গানের গলা পেয়েছো, আমরা সাধারণভাবে বলতে পারি গানের গলা বা গানের যে গুণ পেয়েছো তোমার মায়ের কাছে, এটাকে তুমি যদি চুপচাপ থাকো সারা জীবন, তাহলে কি এটা প্রস্ফুটিত হবে বাইরে? বাইরের কেউ কি জানতে পারবে, বা তুমি কি নিজেও জানতে পারবে যে তুমি ভালো গান করো? অবশ্যই পারবো না কো, তাই না? তাহলে এটার জন্য কি দরকার, তুমি পরিবেশে যখন এটা প্রকাশ করবে তোমার মধ্যে গানের ট্যালেন্ট রয়েছে। এবার রবীন্দ্র জয়ন্তী, স্কুলের কোনো অনুষ্ঠান, এই সমস্ত সময়ে যখন তুমি গান হারমোনিয়াম নিয়ে গান করবে, তখন সবাই আস্তে আস্তে জানতে পারবে যে হ্যাঁ এই মেয়েটা বা এই ছেলেটা তো ভালো গান করে, বা তুমিও জানতে পারবে তখন যে হ্যাঁ আমি ভালো গান করতে পারি, তাই না? তাহলে কোলেসনিক এটাই বলেছেন যে তুমি দেখো জন্মগতভাবে তোমার মায়ের কাছ থেকে গানের গলা নিয়ে জন্মেছো, ঠিক আছে, এরপর পরিবেশে সেটাকে নিয়ে মিথস্ক্রিয়া, অর্থাৎ পরিবেশে এই গান করার মাধ্যমে তুমি কি একটা গুণ অর্জন করছো, এটাই হচ্ছে পরিণমন। ঠিক আছে, কোলেসনিকের সংজ্ঞা অনুসারে এটাকেই তিনি কিন্তু পরিণমন বলছেন। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট যাই। আচ্ছা, দেখো যেমন কোনো শিশু বাবা মায়ের কাছ থেকে গান করে, এটা বললাম। দেখো নোট, পরিণমন হলো এমন একটি আভ্যন্তরীণ প্রক্রিয়া, এটিকে চাইলেই কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রাখবে, এই যে পরিণমন রয়েছে না, এই পরিণমনকে ঈশ্বর ছাড়া কেউ তো নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ পরিণমন হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখান থেকে একটা প্রশ্ন হয়, পরিণমন কী ধরনের প্রক্রিয়া? মনে রাখবে, পরিণমন হলো স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। আর এটা কি? এটা অবশ্যই আভ্যন্তরীণ প্রক্রিয়া। এটা অবশ্যই কিন্তু আভ্যন্তরীণ প্রক্রিয়া, তুমি বাইরে থেকে দেখতে পাবে না। যেমন তোমার হাত পা, মাথা চুল লম্বা হবে, এগুলো দেখতে পাবে বাইরে থেকে। পরিণমন হলে কিন্তু ম্যাচিওর হচ্ছে কিনা সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, এটা অবশ্যই আভ্যন্তরীণ প্রক্রিয়া। তাহলে পরিণমন কী ধরনের প্রক্রিয়া? মনে রাখবে, পরিণমন হলো স্বতঃস্ফূর্ত আভ্যন্তরীণ প্রক্রিয়া। ঠিক আছে, পরিণমন হলো স্বতঃস্ফূর্ত আভ্যন্তরীণ প্রক্রিয়া। এবার কি, এই যে পরিণমন, এটাকে কিন্তু তুমি চাইলে কোনো শিশুর কাছে অপারেশন করে, ওষুধ প্রয়োগ করে, চেষ্টা করে, মেরে ধরে আগেও নিয়ে আসতে পারবে না, বা পিছিয়ে দিতেও পারবে না। ঠিক আছে, তার যখন ম্যাচিওর হওয়ার সময় ঠিক তখনই হবে। উদাহরণ হিসাবে বলছি, ধরো এটা হলো তুমি, ধরো তুমি ধরো হাঁটতে শিখেছো ধরো, আমি বলছি 2 বছর বয়সে। 2 বছর, স্বাভাবিকভাবে 18 মাস বয়সে হাঁটতে শিখে যায়, তোমার একটু দেরি হয়েছে, 2 বছর বয়সে তুমি হাঁটতে শিখেছো। এবার এই ক্ষেত্রে তোমার বাবা মা যতই চেষ্টা করুক না কেন, ছ মাস বয়সে ছ মাস বয়সে যতই হাত ধরে হাঁটাক, যতই তোমাকে চকলেট দিক, যতই ডাক্তার দেখাক, ওষুধপত্র দিক, 6 মাস বয়সে বা
6 মাস বয়সে যেমন হাঁটতে শেখাতে পারবে না, তেমন এই 2 বছরে হাঁটতে শেখাটাকে 2 বছরের বদলে 5 বছরে হাঁটতে শেখাবো, এটা চাইলেও কিন্তু পারবে না। তাই না? পারবে কি? আমরা কেউ পারবো কি? কেউই পারবো না স্বাভাবিকভাবে। তাই এখানে বলা হয়েছে পরিণমনকে আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। পরিণমন বা ম্যাচিউরিটি যখন আসার তখনই আসবে, আমরা কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা মনে রাখবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন শিখন অধ্যায় পড়ব, তখন পরিণমন আর শিখনের সম্পর্ক, কিভাবে এটা কোনটা কার ওপর প্রভাব বিস্তার করে, সেই সমস্ত কিছু জানবো। চলো, আজকে জাস্ট শিখনের একটু জাস্ট সংজ্ঞা দেখবো। ঠিক আছে, শিখন অধ্যায় আছে একটা বিশাল অধ্যায়, সেটা আলাদা ব্যাপার, পরে জানবো আমরা। দেখো, আচ্ছা, দেখো লার্নিং বা শিখন, শিখন জিনিসটা কি মনে রাখবে? আচরণের, মনে রাখবে এক কথায়, আচরণের স্থায়ী পরিবর্তন, আচরণের স্থায়ী পরিবর্তন। ঠিক আছে, এটা কি কিন্তু শিখন বলা হচ্ছে, আচরণের স্থায়ী পরিবর্তন। আমরা বৃদ্ধি বিকাশের সময় পড়েছিলাম ড্রাগ, ওষুধ, কোনো উত্তেজক ওষুধ ইত্যাদি নেওয়ার ফলে যদি আচরণের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা কখনোই কিন্তু শিখন বলতে পারি না, সেটা কখনোই শিখন নয়, তাই তো? যখন স্থায়ী পরিবর্তন হবে সেটাকেই আমরা কিন্তু শিখন বলবো। দেখো, এটি একটি স্থায়ী পরিবর্তন, চেষ্টা এবং বারংবার অভ্যেসের মাধ্যমে আমাদের আচরণের যে স্থায়ী পরিবর্তন আসে তাকেই শিখন বলা হয়। মনে রাখতে হবে, শিখনের মাধ্যমে যে পরিবর্তন হয় তা সবসময় স্থায়ী। যেমন কি উদাহরণ দিচ্ছি, তোমার একটা কু অভ্যাস আছে, তোমার একটা খারাপ অভ্যাস আছে। কি অভ্যাস, খারাপ অভ্যাস কি আমাদের অনেকের মধ্যে থাকে? কি, যে দাঁত দিয়ে তুমি নখ কাটো। ঠিক আছে, দাঁত দিয়ে নখ কাটো, নখ। ঠিক আছে, অনেকে দেখবে এই খারাপ অভ্যাসটা থাকে, হাতের আঙুল চলে যায় মুখে, দাঁত দিয়ে সে নখগুলোকে চিবোচ্ছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে বিভিন্ন, এটা অবশ্যই কি খারাপ অভ্যাস একটা, এটা অবশ্যই একটা খারাপ অভ্যাস। এবার এটা তোমার তো একটা আচরণ, তোমার একটা আচরণ, তাই না? তুমি চুপ করে বসে আছো, আঙুলের নখগুলোকে দাঁত দিয়ে চিবাচ্ছ, এটা একটা আচরণ তো, তাই না? তাহলে আচরণটা কি আচরণ? আচরণটা অবশ্যই খারাপ আচরণ। এটা কি একটা, দেখো, খারাপ আচরণ। এবার ধরো আমার এই আচরণটা চোখে পড়লো, আমি তোমার নাম করে বললাম, যে তোমার নাম করে বললাম যে তুমি বাবু এরকম কেন করছো, তুমি কেন দাঁত দিয়ে নখ কাটছো, তুমি জানো না এটা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ধরো পড়াবে, তখন এরকম দেখবে একাধিক প্রাইমারি স্কুলে এরকম সম্মুখীন হবে এরকম সমস্যার। তখন তুমি বলবে যে জানো না তুমি ছোট বাচ্চা, তাহলে এগুলো পেটে শরীর খারাপ হবে, পেটে ব্যথা হবে, নোংরা থাকে নখের মধ্যে, তো তুমি বোঝালে। ঠিক আছে, স্বাভাবিকভাবে সে বুঝবে না, কো অভ্যাস যেহেতু অনেক দিনকার। দ্বিতীয় দিন সে তুমি যখন আবার দেখতে পারলে, তাকে বকলে একবার। ঠিক আছে, তৃতীয় দিন কি বললে, যে আরও ভালো করে বোঝালে, হলো না। চতুর্থ দিন আবার বকলে, একটা সময় আসবে যখন হয় তোমার বোঝানোতে সে বুঝে যাবে, অথবা তোমার শাস্তি দেওয়ার ভয়ে তুমি এই যে বকছো, হ্যাঁ, কান বলা দিচ্ছ অল্প করে। ঠিক আছে, আমি একদম বাড়ির পরিবেশের কথা বলছি, অবশ্যই কখনোই শিশুদের কান মারা এ সমস্ত কিছু দেওয়া যায় না। তো এই সমস্ত কারণে ওই শিশুটার মধ্যে একটা ভয় উৎপন্ন হবে, এবং একটা সময় আসবে যখন সে তোমাকে দেখলেই কিন্তু আর নখ কাটবে না দাঁত দিয়ে। এবং পরবর্তীতে আরও একটা সময় আসবে যখন তার এই অভ্যাসটা, এই খারাপ অভ্যাসটা কিন্তু চলে যাবে। তাহলে দেখো, শিখনের ক্ষেত্রে আমি উদাহরণটা কেন দিলাম, একটা খারাপ আচরণ ছিল, আচরণটা কি ছিল, দাঁত দিয়ে নখ কাটছিল ওই শিশুটা। এবার কি হলো, এবার কি হলো, তুমি তাকে রিইনফোর্সমেন্ট দিলে, তোমার কাছ থেকে সে রিইনফোর্সমেন্ট পেলো, তোমার কাছ থেকে সে বকুনি পেলো, তোমার কাছ তুমি বুঝিয়ে বললে তাকে। ঠিক আছে, এই যাই হোক একটা দিকে গেলে, হয় তুমি বুঝিয়ে বললে, নয় তোকে বকলে। ঠিক আছে, এর ফলে কি হলো, তার আচরণের পরিবর্তন হলো। তো এই কু অভ্যাস থেকে কুটা কেটে সু অভ্যাস হয়ে গেল, বা একটা অভ্যাস যেটা ছিল সেই অভ্যাস দূর হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ তার একটা খারাপ অভ্যাস ছিল দাঁত দিয়ে নখ কাটা, এখন সেটা কিন্তু আর কাটে না সে। ঠিক আছে, তার স্কুল টিচার বা বাবা মা শাস্তি দেবে এই ভয়ে, বকবে এই ভয়ে, সে কিন্তু অভ্যাসটা ত্যাগ করলো। তাহলে এই সময় আমরা বলতে পারি তার শিখন হলো, তার শিখন হলো, অর্থাৎ বলে না যে শিক্ষা হয়েছে, এবার ধরো তুমি পিটানি দিয়ে দিলে, দাঁত দিয়ে নখ কাটছে, দিয়ে বলে না যে এবার শিক্ষা হয়েছে, আর দাঁত দিয়ে নখ কাটবি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি সেই শিশুটা শিখন সম্পন্ন হলো যখন তার খারাপ আচরণ পরিবর্তিত হয়ে স্বাভাবিক আচরণ হয়ে গেল। ঠিক আছে, খারাপ আচরণ যখন স্বাভাবিক হলো, তখন আমরা বলতে পারি শিখন তার সম্পূর্ণ হলো। ঠিক আছে, তাহলে শিখন জিনিসটা কি, শিখন জিনিসটা এটাই, যে যখন কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর আচরণের স্থায়ী পরিবর্তন, তাকেই বলা হচ্ছে শিখন। যেমন দেখবে সার্কাসে খেলা দেখায়, সার্কাসে খেলা দেখায়, তো দেখবে
একটা তালি মারছে আর হাতিটা কি হচ্ছে, বসে পড়ছে। হাতি বসে পড়ছে, একটা তালি মারছে, এরকম জ্বলন্ত একটা চাকার ভিতর দিয়ে একটা বাঘ লাফিয়ে চলে যাচ্ছে, তাই না? এই যে ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হয়েছে কিভাবে, এই যে প্রাচীন অনুবর্তন আমরা পড়বো পরে শিখন চ্যাপ্টারে, প্রাচীন অনুবর্তন এই এই পদ্ধতিকে প্রয়োগ করে কিন্তু সার্কাসে ট্রেনিং দেওয়া হয়, প্রাচীন অনুবর্তন প্যাভলভের, আমরা পরে জানবো এগুলো। আচ্ছা, তো এখানে কি হয়েছে দেখো, সেই জন্তু ধরো হাতি, সেই হাতিটাকে একবার হাত তালে দিচ্ছে আর হাতিটা হাঁটু গেড়ে বসে পড়ছে মেঝেতে, ঠিক আছে? তো এই যে আচরণের পরিবর্তনটা হয়েছে, এটাই তো শিখন, যে হাত তালে দিচ্ছে আর হাতির আচরণ পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সে দাঁড়িয়ে ছিল সে বসে পড়ছে। এটা যখন স্থায়ী হবে, স্থায়ীভাবে যখন হবে, তখন আমরা বলবো শিখন হয়েছে। আশা করি শিখন নিয়ে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। দেখো, এবার আসছি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যের মধ্যে। খুব খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই তিনটে ক্লাস যারা দেখছো, বৃদ্ধি বিকাশের পার্থক্য নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কারণ কি, কারণ হচ্ছে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে গেছে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে আর বাড়িতে অবশ্যই বৃদ্ধি বিকাশের একটা পার্থক্য নিজেরা তৈরি করবে। ঠিক আছে, নিজেরা খাতার মধ্যে টেবিল আঁকবে এরকমভাবে, তারপর নিজেরা দুটো চারটে পাঁচটা ছটা যটা পারবে নিজের মাথা থেকে খাটিয়ে বের করবে। এমন নয় যে স্যারের পিপিটি থেকে পড়ে মুখস্থ করে নিলাম বা কোনো বই থেকে পড়ে মুখস্থ করে নিলাম, তা নয়। বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি স্তর, পর্যায়, বৈশিষ্ট্য সমস্ত কিছুর কনসেপ্ট তোমাদের আগের ক্লাসে করিয়েছি। বিকাশেরও কিছুটা করিয়েছি, কিছুটা অবশ্য করাবো আরও। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা বৃদ্ধি বিকাশের পার্থক্যটা নিজেরা করার চেষ্টা করবে। দেখো, বৃদ্ধি হলো পরিমাণগত, অবশ্যই আমরা আগের দিন বলেছি বৃদ্ধিকে আমরা মাপতে পারবো, আমরা মাপতে পারবো, মাপতে পারবো। ঠিক আছে, কিন্তু বিকাশকে কি, বিকাশকে আমরা মাপতে পারবো না, বিকাশকে আমরা মাপতে পারবো না। ঠিক আছে, বিকাশকে আমরা মাপতে পারবো না। তো বিকাশ কিন্তু পরিমাণগত নয়, এটা গুণ ও পরিমাণগত। এইটা নিয়ে কনফিউশন প্রশ্ন আছে, আগের দিনকার ক্লাসে বলেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখো, বৃদ্ধি বলতে শুধুমাত্র শারীরিক পরিবর্তনকে বোঝায়, অর্থাৎ তোমার হাত, তোমার পা, তোমার মাথা, এগুলোর বৃদ্ধি ঘটছে, এটাই বোঝাচ্ছে। কিন্তু বিকাশের ক্ষেত্রে মানসিক দিক থেকে তুমি কতটা সক্ষম হচ্ছ, বৌদ্ধিক তোমার বুদ্ধির বিকাশ কত হচ্ছে, তোমার দেহের বিকাশ কত হচ্ছে, তুমি সমাজে মানুষের সাথে কিভাবে মিশতে পারছো, এই সমস্ত পরিবর্তনকে বোঝানো হচ্ছে। দেখো, বৃদ্ধি সারা জীবন চলে না, এটার একটা নির্দিষ্ট সময় পর এটা থেমে যায়। ঠিক আছে, বৃদ্ধি আমি বলেছি আগের দিন, ছেলেদের ক্ষেত্রে 25 বছর, মেয়েদের ক্ষেত্রে 23 বছর, এত দূর অবধি তাদের উচ্চতা বাড়বে, তারপরে আর বাড়বে না, তারপরে আস্তে আস্তে কমতে থাকে উচ্চতা, যত বয়স হবে মানুষ তত কুঁজো হয়ে যায়, যার যে কারণে উচ্চতা কমতে থাকে। আর কি বিকাশ, এটাকে আমরা বলেছি না ওম টু টোম, মনে পড়ছে? আগের দিনকার 2 নম্বর ক্লাসেই দেখবে রয়েছে, ওম 2 নম্বর বা 1 নম্বর, ওম টু টোম, অর্থাৎ মাতৃগর্ভ থেকে বিকাশ শুরু হয়, মানুষের কবরে গিয়ে শেষ হয়, অর্থাৎ আজীবন চলে, বিকাশ কখনো থামে না, এটা সারা জীবন চলে। আচ্ছা, খুব সহজেই বৃদ্ধিকে মাপা যায়। যেমন কোনো শিশুর উচ্চতা মাপা যায়, অবশ্যই উচ্চতা মাপা যায়, আমরা মাপতে পারবো ফিতে দিয়ে। আবার বিকাশকে কখনোই কিন্তু পরিমাপ করা যায় না, শুধুমাত্র মূল্যায়ন করতে হয় বা বুঝতে হয়, বিকাশকে কিন্তু পরিমাপ করতে হয় না। যেমন কি, ধরো তোমার 3 বছর বয়সে তোমার উচ্চতা কত ছিল, আর 2 বছর পর 5 বছর বয়সে তোমার উচ্চতা কতটা হলো, তোমার বাবা মা খুব সহজে কিন্তু মেপে বার করতে পারবে যে আমাদের বাবু 2 বছরে 1.5 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 1.5 ফুট বৃদ্ধি পেয়েছে, তোমার বাবা মা খুব সহজে বের করতে পারবে। বা ওজনের ক্ষেত্রেও তাই, 3 বছর বয়সে তোমার ওজন ছিল ধরো 6 কেজি, আর 5 বছর বয়সে এসে ধরো তোমার ওজন হলো 17 কেজি। তো এখান থেকে তোমার বাবা মা খুব সহজেই বের করতে পারবে যে আমাদের বাবুর 11 কেজি ওজন বৃদ্ধি পেয়েছে, তাই না? 11 কেজি বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখো, বিকাশের ক্ষেত্রে তুমি বলতে পারো যে সিডিপি তোমার একদম ভালো লাগতো না, সিডিপি খুব ভয় লাগে, খুব ভয় লাগে। এবার দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তুমি এই ক্লাসগুলো করছো, ক্লাসগুলো করার পর তোমার মধ্যে একটা কনফিডেন্স আসছে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসছে। আগে মক টেস্টে ভালো নম্বর আসতো না, সিডিপিতে 10 11 করে আসতো। তো পুরো প্লেলিস্ট থেকে সব ক্লাস করার পর তুমি দেখছো এখন কি 25 26 এরকম কন্টিনিউয়াস আসছে। তো তুমি দেখো, তুমি বুঝতে পারছো নিজে যে আমার সিডিপিতে যে জ্ঞানের বিকাশ, অবশ্যই আমি এখানে জ্ঞানীয় বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশের কথা বলছি, ঠিক আছে, জ্ঞান, জ্ঞান, এই যে জ্ঞানের বিকাশ সেটা কিন্তু ঘটেছে। কিন্তু এটাকে কি আমরা মাপতে পারবো যে অমুক জনের সিডিপিতে এত কেজি জ্ঞান বেড়েছে, অমুক জনের সিডিপিতে এত গ্রাম জ্ঞান বেড়েছে, বা অমুক জনের সিডিপিতে পড়া না করে এত কেজি জ্ঞান কমে গেছে, মাপতে পারবো? কখনো পারবো না। মনে রাখবে, বিকাশকে কখনো মাপা যায় না, বিকাশকে বুঝতে হয়। এটা তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি আগে এই সাধারণ প্রশ্নগুলো পারতাম না, সেফালোকুডাল প্রক্সিমোডিস্টাল কি এগুলো জানতাম না, এখন জানছি। ঠিক আছে, তুমি নিজে বুঝতে পারবে, অন্যজন কিন্তু নয়।
ঠিক আছে? তো বিকাশকে মনে রাখবে মাপা যায় না, এটাকে বুঝতে হয়, নিজে অনুভব করতে হয়। আচ্ছা, আর কি, দেখো বৃদ্ধি এটি হলো একটি গঠনগত পরিবর্তন। গঠনগত অর্থাৎ কি, কাঠামো, কাঠামো মনে রাখবে, শরীরের কাঠামোর পরিবর্তন হবে, অর্থাৎ তোমার কঙ্কালতন্ত্র, সেখানে হাড়গুলোর বৃদ্ধি হবে, হাত পা লম্বা হবে। আর কি বিকাশ কি, এটা গঠনগতও বটে, কার্যগতও বটে। একদিক থেকে তোমার যেমন হাত লম্বা হবে, হাত লম্বা হবে, সেরকমভাবে হাতের ক্ষমতাও কিন্তু বাড়বে। অর্থাৎ আগে এক বালতি জল তুলতে পারতে না, এখন দুই হাতে দুই বালতি জল তুলতে পারছো। অর্থাৎ তোমার ক্ষমতাগত এবং তোমার গঠনগত কার্যগত উভয় প্রকারের পরিবর্তন বিকাশের মধ্যে আসছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবটা, কারোর কোনো আশা করি অসুবিধা নেই কো, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু জানাবে। চলো নেক্সট দেখা যাক। এই জায়গাটা আমরা আজকে একটু আলোচনা করে নিই। দেখো খুব ভালো একটা জায়গা এটা। দেখো এখানে কি বলা হয়েছে, টাইপস অফ ডেভেলপমেন্ট। আগের দিন আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? এটা কিভাবে হয় বলো তো, ডেভেলপমেন্ট কিভাবে হয় মনে রাখবে। ডেভেলপমেন্ট হয় ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, ঠিক আছে? ঐক্যবদ্ধভাবে ডেভেলপমেন্ট হয়। ধরো আমি উদাহরণ হিসাবে বলছি, তুমি একটা বই কিনেছো প্রাইমারি টেটের জন্য, তুমি একটা বই কিনেছো, ছায়া প্রকাশনীর বই বা যে কোনো প্রকাশনীর বই কিনেছো, কিসের জন্য? প্রাইমারি টেটের জন্য। বেশ, এবার তুমি পড়তে শুরু করলে। ওই বইটার মধ্যে কটা সাবজেক্ট রয়েছে? 5টা সাবজেক্ট রয়েছে। সিডিপি রয়েছে, বাংলা রয়েছে, তাই তো, ইংলিশ রয়েছে, ইভিএস রয়েছে, আর ম্যাথ রয়েছে। এবার তুমি প্রথম টেটের জন্য প্রিপারেশন শুরু করছো। তুমি কি দেখলে? তুমি দেখলে যে আমি তো কিছুই জানি না এগুলো, সেরকম অঙ্কে কাঁচা, ইংরেজিতে কাঁচা, সিডিপি কোনোদিন পড়িনি, ইভিএস ভালো লাগে না সেরকম, বাংলাটা আমি তো জানি ছোটো থেকে পড়েছি, চলো বাংলা থেকে শুরু করি। তুমি এই বইয়ের মাঝখানে ধরো 503 পৃষ্ঠা থেকে বাংলা রয়েছে, তো 503 পৃষ্ঠা প্রথমে খুলে বাংলা পড়তে শুরু করলে, বাংলা পড়তে শুরু করলে, বাংলা 30 পৃষ্ঠা ধরো বাংলা রয়েছে, বাংলা শেষ হয়ে গেল, বাংলা ভালো করে শেষ করে তারপরে ধরো ইভিএস ধরলে, ইভিএসটা শেষ করলে, মানে একটা করে সাবজেক্ট ধরছো, সেটা শেষ করছো, পরে আবার অন্য সাবজেক্ট ধরছো। এটা হচ্ছে কি করছো এরকম কাজ তুমি করছো। আর ধরো আমি আমিও পড়াশুনো শুরু করেছি, আমিও এই বইটা কিনে আনলাম, আমি এনে কি করছি, এই 5টা বিষয়ের মধ্যে প্রত্যেক দিন সমস্ত বিষয়গুলো 1 পৃষ্ঠা করে পড়ছি। সিডিপি 1 পৃষ্ঠা পড়ছি, ইভিএস 1 পৃষ্ঠা পড়ছি, বাংলা ইংরেজি ম্যাথ সব 1 পৃষ্ঠা করে পড়ছি। তবে তুমি কি করছো, একটা করে সাবজেক্ট আগে সব পড়ছো, সারাদিন শুধু ওটাই পড়ছো, শেষ করছো। আমি কি করছি, প্রত্যেকটা সাবজেক্টকে 1 পৃষ্ঠা করে পড়ছি। এবার মনে রাখবে, আমি যেমনভাবে পড়ছি এইভাবে হয় বিকাশ, ঠিক আছে? এইভাবে হয় বিকাশ। অর্থাৎ বিকাশ কি হয়, একটা একটা করে একদিক একদিক করে নয়, যে এমন নয় যে আগে শিশু প্রথমে শুধু হাঁটতে শিখলো, এমন নয় যে প্রথমে শুধু হাঁটতে শিখলো, 1 বছর 2 বছর হাঁটলো, তারপরে সে দৌড়াতে শিখবে, দৌড়াতে শিখলো তারপরে 2 বছর, ঠিক আছে? তখন কিন্তু অন্য কিছু শিখছে না। তারপরে 2 বছর ধরো সে সমাজ সামাজিকীকরণ হলো, মানে কি, সমাজের বিভিন্ন আদব কায়দা জানলো, সমাজ সম্পর্কে জানলো। তারপরে ধরো 3 বছর সে পড়াশুনো করলো। এমন কি হয়, এমন কি হয়, দেখবে সব বিকাশ হয় কি, ঐক্যবদ্ধভাবে। অর্থাৎ এই যে আমি যেভাবে বইটা পড়েছিলাম, সমস্ত বিষয় একসাথে একই দিনে 5টা বিষয় পড়ছি, আর তুমি যেভাবে পড়ছিলে কি, একই দিনে শুধু বাংলায় পড়ে যাচ্ছি সারাদিন, বাংলা শেষ হলো তার পরের মাসে সারাদিন সিডিপি পড়ছি, এমন নয়, ঠিক আছে? তাহলে বিকাশ হয় ঐক্যবদ্ধভাবে, অর্থাৎ সমস্ত দিকের বিকাশ, সহজভাবে মনে রাখবে কি, যে সমস্ত দিকের বিকাশ একসাথে হয়, সমস্ত দিকের বিকাশ, খাতায় এইভাবে জাস্ট নোট করে নেবে, একসাথে হয়, ধীরে ধীরে হতে পারে কিন্তু একসাথে হয়, ঠিক আছে? সমস্ত দিকের বিকাশ হয় একসাথে। দেখো এখানে বলা হয়েছে টাইপস অফ ডেভেলপমেন্ট। দেখো এখানে কি কি রয়েছে টাইপস অফ ডেভেলপমেন্ট, দেখো প্রথমে রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ এটাকে বাংলায় কি বলে মনে রাখবে, এটাকে বাংলায় বলা হয় প্রজ্ঞা, প্রজ্ঞামূলক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, অর্থাৎ এটা জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, এটা বুদ্ধির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? কগনিটিভ। আচ্ছা, নেক্সট আছে মোরাল ডেভেলপমেন্ট, এটাকে বাংলায় বলা হয় নৈতিক বিকাশ, ঠিক আছে? এটাকে বাংলায় বলা হয় নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ অর্থাৎ কি, এই সময়ে শিশু শেখে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আচ্ছা, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, একবার করে বলে দিই। ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ আবেগীয় বিকাশ, ঠিক আছে? আবেগ, আবেগ। আচ্ছা, ফিজিক্যাল, এটা হচ্ছে শারীরিক বা শরীর, শরীর, ঠিক আছে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা জানি সবাই, এটা হচ্ছে ভাষা, ভাষাগত বিকাশ, ভাষাগত বিকাশ। আচ্ছা, এরপরে কি সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে আসছে সামাজিক বিকাশ। এবার দেখো আমি বলে দিচ্ছি ব্যাপারগুলো কি হয়।
সামাজিক বিকাশ। এই প্রত্যেকটা বিকাশ সম্পর্কে আমাদের একটা করে চ্যাপ্টার রয়েছে। বিকাশ একটা বিশাল বড়, তোমাদের ধরো সিডিপি চ্যাপ্টার 100% সিলেবাস হলে এর মধ্যে মনে রাখবে 60%, 60 নয়, 40% গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর বাকি 40% আছে লার্নিং, শিখন যেটাকে বলি। ঠিক আছে, বাদ বাকি 20%-এর মধ্যে স্মৃতি বিস্মৃতি হেন তেন, হ্যাঁ, টিএলএম আইসিটি এই সমস্ত কিছু ঢুকে রয়েছে, সামাজিকীকরণ হেরিডিটি এনভায়রনমেন্ট এইসব ঢুকে রয়েছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বোঝাচ্ছিলাম তোমাদের, দেখো ওই ছকটার দিকে একবার যে রয়েছে সেটার দিকে একবার লক্ষ্য করো। দেখো সবার প্রথম আমরা কি দেখতে পাচ্ছি, প্রজ্ঞামূলক বিকাশ। প্রজ্ঞা, মনে রাখবে প্রজ্ঞা কথার অর্থ হলো কি, প্রজ্ঞা মানে হলো প্রকৃষ্ট জ্ঞান। প্রকৃষ্ট জ্ঞান, প্রজ্ঞা কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানে একটুও ভুল নেই, যে জ্ঞানে একটুও ভুল নেই। অর্থাৎ তোমরা জানো এক সময়তে মানুষ কি মনে করতো, যে পৃথিবী হচ্ছে এরকম দেখতে, রুটির মতো চ্যাপ্টা, তাই না? তারপরে এক সময় কি হলো, না পৃথিবী গোলাকার, তারপরে বললো না পৃথিবী গোলাকার নয়, পৃথিবী এরকম জিও শেপ। ঠিক আছে, তো এই জ্ঞানগুলো কি প্রজ্ঞা ছিল? অবশ্যই ভুল ছিল। কিছু বছর পর হয়তো বলবে না পৃথিবী এরকম নয়, পৃথিবীর আকৃতি আরেকটু আলাদা। ঠিক আছে, এই যেমন আমরা পড়েছি এরকম দুই দুই মাথা চাপা, মাঝখানটা স্ফীত। কিছুদিন পরে বলবে না একটু আলাদা। তো এই যে এই জ্ঞানগুলো কিন্তু প্রজ্ঞা নয়, কারণ এর মধ্যে ভুল রয়েছে। যে জ্ঞানে কোনো রকম ভুল নেই, যেটা সবসময় চিরদিন সত্য, সত্য সেটাই হচ্ছে চিরন্তর সত্য, যেগুলোকে বলি, যেমন সূর্য পূর্ব দিকে উঠছে, তাই না? সূর্য থেকে আমরা আলো পাচ্ছি, এই সমস্ত জ্ঞান, এগুলোকে প্রজ্ঞা বলছি। তাহলে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ হচ্ছে, অর্থাৎ তার জ্ঞানের বিকাশ হচ্ছে। শিশুর জ্ঞানের বিকাশ শুরু হচ্ছে, ধরে নাও তার বয়স এখন 3 বছর, তার জ্ঞানের বিকাশ শুরু হলো। ঠিক আছে, প্রজ্ঞামূলক বিকাশ কিন্তু এই সময় থেকেই শুরু হয়, তার জ্ঞানের বিকাশ শুরু হলো। ঠিক আছে, 3 বছর বয়সে। দেখো তারপরে আসে মরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ। এই সময় কি আসছে, এই সময়ই তার নৈতিক বিকাশ হচ্ছে, অর্থাৎ কোনটা করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, উচিত না উচিত না, সেই জিনিস সম্পর্কে কিন্তু তার জ্ঞান আসছে। অর্থাৎ সে দেখলো, সে প্রাইমারি স্কুলে গেছে, তার এখন ধরো বর্তমান বয়স 6 বছর। দেখবে এবার সে দেখছে কি, যে প্রাইমারি স্কুলে তার বন্ধু ধরো আমি নাম বলছি রাহুল, তার বন্ধু হলো রাহুল। তো ধরো এই রাহুল নামক বন্ধুটার একটা খুব সুন্দর পেন রাখার যে বক্সগুলো হয়, এরকম পুতুলের ছবি দেওয়া, এরকম খুব সুন্দর একটা পেন রাখার বক্স রয়েছে। এবার রাহুল, আর এর নাম ধরো অমল, অমল। তো অমলের মনে হলো কি, যে রাহুলের পেন বক্সটা খুব সুন্দর, তো আমি এটাকে নিয়ে নিই। অমল তারপর, তখন বাচ্চা ছেলে, ওরা তো চুরি কি ডাকাতি কি এসব জানে না, দেখবে ছোট বাচ্চাদের ক্লাস 1 2 এরকম এরকম একটা দেখা যায় যে স্যার ও আমার পেন নিয়ে নিয়েছে, হ্যাঁ স্যার ও আমার পেন বক্স নিয়ে নিয়েছে, এইসব জিনিসগুলো দেখা যায়। তো অমল অত বোঝেনি, সে রাহুলের এটা ভালো লেগেছে, সে নিজের ব্যাগে পুরে নিয়ে চলে চলে এসেছে। এই সময় কিন্তু তার নৈতিক বিকাশ এতটা স্ট্রং ছিল না যে তার বিবেককে একবার বাধা দেবে। এবার ধরো এই অমলের বর্তমান বয়স ধরো 22 বছর, রাহুলের বর্তমান বয়সও ধরো 22 বছর, দুজন বন্ধু। এবার রাহুলের একটা স্মার্টফোন কিনেছে, অমলের মন হলো কি যে এটা নিয়ে নিই। কিন্তু বলো এই বয়সে এসে অমল যখনই নিতে যাবে, তার বিবেকে একবার লাগবে না যে এটা চুরি করা, তাই না? এই কাজটা ঠিক না ভুল, এটা আমি ঠিক করছি, তো অমলের একবার বিবেকে লাগবে। এই যে ব্যাপারটা অমল বুঝতে পারছে যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল, সেটা করা উচিত না অনুচিত, এই জ্ঞানটা হওয়া, এটাই হচ্ছে নৈতিক বিকাশ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আবেগের বিকাশ। এখানে কি দেখবে, একদম ছোট বাচ্চাদেরকে একটু কিছু অল্পতেই হি হি করে হেসে উঠবে তারা, আবার অল্প কিছুতেই খুব জোরে কেঁদে উঠবে। ঠিক আছে, তাদের কাছে একবার মুখের সামনে গিয়ে মুখে হাতটা রেখে ঢাকো, তারপর একবার হি হি করে হাসো, তারাও তোমার সাথে হাসবে হি হি করে। ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে কি হবে, যে যখন কিছু একটা দুঃখের কোনো অল্প সামান্য একটু দুঃখ হলো, একবার শুধু একবার অ্যাপ করে বকলে তুমি তাকে, সে একদম কেঁদে কোকিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আবেগ, ছোটবেলাতে এই আবেগের নিয়ন্ত্রণ, মনে রাখবে আবেগ থেকে একটা প্রশ্ন হয়, আবেগের নিয়ন্ত্রণ সব থেকে কম থাকে ছোটবেলাতে। ঠিক আছে, আবেগের পরিবর্তন হয় ঘন ঘন, মনে রাখবে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে, আবেগের পরিবর্তন হয় ঘন ঘন। আবেগ স্থায়ী হয় না, বেশিক্ষণ স্থায়ী স্থায়ী হয় না ছোটবেলাতে। কিন্তু আস্তে আস্তে যত বড় হয়, এই 3টে পয়েন্টে কিন্তু মনে রাখবে, আবেগীয় বিকাশ যখন পড়াবো তখন এগুলো আবার জানবো আমরা। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় হয়, তাদের এই আবেগের পরিবর্তন কিন্তু হয়, তখন আর কিন্তু সে খুব একটা, আমরা যখন বড় হয়ে গেছে এখন কি, এখন খুব একটা কিছুতে কি আর সেই ছোটবেলার মতো কান্না করি করি না, তাই না? তাহলে এটা কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবর্তন হয়েছে, এই ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আবেগের পরিবর্তন। সে আবেগকে কন্ট্রোল করতে শিখবে। ছোটবেলাতে রাগ হলেই মা বাবাকে চড়িয়ে দিত, পিটিয়ে দিত না, ছোট্ট বাচ্চা যাদের 1 বছর 2 বছর 3
বছর বয়স, রাগ হলেই মা বাবাকে মারতো, কিন্তু এখন কি আর কেউ মারবে? বড় হয়েছে, তাদের জ্ঞান হয়েছে, তাই না? তারা তাদের আবেগের উপর নিয়ন্ত্রণ করতে শিখেছে। একটুতেই বন্ধুদের সাথে মারপিট লেগে যেতাম আমরা ছোটোবেলায়, খেলতে খেলতে। এখন কি আর হয়? এখন যতই ঝগড়া হয়, খুব জোর ঝগড়া হবে, ঠিক আছে, কিন্তু আমরা কেউ কি আর মারামারি করি বন্ধুর সাথে? করবো না। আচ্ছা, শারীরিক ডেভেলপমেন্ট কি? শরীরের হাত পা পেশি শক্ত হওয়া, লম্বা হওয়া, ঠিক আছে, এইটা হচ্ছে শারীরিক ডেভেলপমেন্ট। তাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া, পায়ের শক্তি বৃদ্ধি পাওয়া। ভাষাগত বিকাশ কি? ভাষা প্রয়োগের ক্ষমতা। তুমি আগে জানতে জল, কি বলতে? জল, জল একটাই, জল মানে একটাই জানতে, এখন জানো জল মানে বাড়ি, ঠিক আছে? জলের একাধিক সমর্থক শব্দ ধরো তুমি জানছো। কোথায় কি ভাষা প্রয়োগ করতে হবে, কোথায় কি লিখতে হবে, এই সমস্ত কিছু ভাষাগত জ্ঞান তোমার মধ্যে কিন্তু এসেছে। তুমি মিলিয়ে মিলিয়ে এখন ছড়া নিজে তৈরি করতে পারছো, ঠিক আছে, নিজে নিজে মিম বানাতে পারছো, হ্যাঁ, যে ফেসবুকে মিমগুলো হয়, তাই না? অর্থাৎ ভাষাগত বিকাশ কিন্তু তোমার হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ কি? অর্থাৎ সমাজে থাকতে গেলে কাকে কি বলতে হবে, কোন সময় কিভাবে চলতে হবে, কাকে আপনি বলতে হবে, কখন বন্ধুদের সাথে তুমি থাকবে, বন্ধুদের মাঝে দু একটা গালাগাল করবে, সমস্ত কিছু সবাই করে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সামাজিক বিকাশ। তো এইটা শিশুর মধ্যে এই সময়তে আছে। অর্থাৎ সমাজে তুমি একটা তোমার থেকে 10 বছরের বয়স্ক কাউকে তো তুই তুকারি করে ডাকতে পারবে না, তাই না? হয় আপনি বলবে, নয় তুমি বলবে তাকে, তাই না? ঠিক একইভাবে কোনো বয়স্ক অচেনা মানুষ হলে তাকে স্বাভাবিকভাবে আপনি বলবে, ঠিক আছে? আর সমবয়সীদের তুই তুমি এই সমস্ত কিছু বলে আমরা সম্বোধন করি। তো এই এই সমস্ত জ্ঞানগুলো হচ্ছে সামাজিক বিকাশ। সমাজে চলতে গেলে যা যা জ্ঞান দরকার, সেই সমস্ত কিছু সামাজিক বিকাশের মধ্যে পড়ছে। তো এই যে যত প্রকার বিকাশ জানলাম আমরা, এই সমস্ত বিকাশ মনে রাখবে হয় কিভাবে? ঐক্যবদ্ধভাবে। ঐক্যবদ্ধ শিশুর মধ্যে একইভাবে শুরু হয়। মোটামুটি 3 বছর থেকে সমস্ত বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে যায়। 3 বছর থেকে শারীরিক, সামাজিক, মরাল, ইমোশনাল, সোশ্যাল, সমস্ত রকম কগনিটিভ, সমস্ত রকম বিকাশ কিন্তু ধীরে 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 হতে শুরু করে, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটুকু বোঝা গেল তোমাদের। অবশ্যই সবাই খাতায় নোট ডাউন করবে। আর কেমন লাগছে ক্লাস, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই জানাবে কেমন লাগছে ক্লাস, কোনো ইমপ্রুভমেন্ট দরকার হলে বলবে, ঠিক আছে? আর এর পরের পরের দিন সম্ভবত আমি ইভিএসটা করাতে শুরু করব তোমাদের। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। রিকোয়েস্ট শুধু একটা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি পেইড ব্যাচও লঞ্চ হবে, তোমাদের সেখানে বলে দেওয়া হবে যে কীভাবে কী অ্যাডমিশন নিতে পারো। যারা ইচ্ছুক অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নেবে, ঠিক আছে? তো এটুকু বলতে পারি যে আমি যেভাবে করাবো, ঠিক আছে, আশা করা যায় টেট 2024, টেট 2024-এ, 2024-এ কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি বলছি না 100% আমি কমন দেবো, 100% কমনের কথা আমি বলি না, ঠিক আছে? আমি 100% কনসেপ্ট দেবো, এটা বলতে পারি। 100% কনসেপ্ট দেবো, এটা কমন দিই না আমি, 100% কনসেপ্ট দেবো, ঠিক আছে? এমন নয় যে বৃদ্ধি বিকাশ থেকে তোমাকে 3000টা প্রশ্নের জেরক্স দিয়ে দিলাম, তুমি মুখস্থ করে পরীক্ষা দিতে চলে গেলে একটাও কমন পেলে না, ঠিক আছে? 30 পাতার একটা নোট দেবো, সেটাকে ভালো করে সারা বছর ধরে পড়বে, তোমার কনসেপ্ট তৈরি হয়ে যাবে, ব্যাস এটুকুই, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লাস ভালো লাগছে। যদি ভালো লাগে, খারাপ লাগে, যেমন ফিডব্যাক তোমরা অবশ্যই কিন্তু দিও, ঠিক আছে? এই বলে আজকের ক্লাস শেষ করছি। নেক্সট দিন দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আর ক্লাসের প্লেলিস্ট বা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে? অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। তো শেষ করলাম আজকের ক্লাস। ভালো থেকো সবাই, টাটা সবাইকে।